হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনবে দুটো ঘটনা। প্রথমটা জমিদার বাড়িকে কেন্দ্র করে, দক্ষিণ 24 পরগনার একটা জমিদার বাড়ি। ঘটনাটা একদম অন্যরকম। ঘটনাটা শুনে তোমাদের একদম ইউনিক মনে হবে। এবং দ্বিতীয় ঘটনাটা একটা রেল লাইনের ঘটনা। তো আজকের এপিসোডটা কেমন হতে চলেছে তোমরা অবশ্যই বুঝে গেছো। তো আর একদম দেরি করো না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। আর হ্যাঁ, সিট বেল্ট লাগিয়ে নিতে কিন্তু একদম ভুলো না। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, কেমন আছো? আমার নাম সুজাতা। আমি দক্ষিণ 24 পরগনার কোন এক গ্রাম থেকে বলছি। আশা করছি তুমি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা আমার তোমাকে পাঠানো প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটা শুনে তোমার বেশ ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাই ঘটনাতে। ঘটনাটা আমাদের এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে ঘটেছে। সেই কারণের জন্য আমি যেখানে থাকি সেখানকার জায়গার নাম আমি উল্লেখ করতে পারছি না। তবে আশা করি ভৌতিক কথার যে সকল শ্রোতারা আছে তারা যদি আমাদের গ্রামের আশেপাশ থেকে বিলং করে তারা নিশ্চয়ই এই ঘটনাটা সম্পর্কে জানবে। তো যেই বাড়িকে নিয়ে ঘটনা, সেই বাড়িটা বেশ পুরনো। ধরা যাক বাড়িটার নাম দত্ত বাড়ি। আমাদের এলাকার এই দত্ত বাড়ির ইতিহাস বেশ আলোচিত এবং চর্চিত বিষয়ের একটি। এর কারণ অবশ্য অনেক আছে। সে কারণের কথা না হয় একদম শেষেই বলবো। যদি আগেই বলে দিই তাহলে ঘটনার সাসপেন্স বলে কিছুই থাকবে না। শুধুমাত্র ঘটনার শুরুতে বলে রাখছি যে দত্তবাড়ির বর্তমানে যে ওয়ারিশ রয়েছেন তিনি এখন এখানে থাকেন না। তিনি সেখানকার বড় বড় ঘরগুলোকে ভাড়া দিয়ে থাকেন মানুষকে। অবশ্য হোটেল নয়, থাকার জায়গা বলতে পারো। এইরকমই একটা ঘরে ভাড়া থাকতো আমাদের স্কুল জীবনের বন্ধু, তার নাম পরেশ। ছোট থেকেই সে তার মা বাবার সাথে সেই বাড়িতেই ভাড়া থাকত। ওর বাবা পুলিশের চাকরি করত, সেই কারণেই তাদেরকে এখানে ভাড়া থাকা। সে পরবর্তীতে আমাদের এখানে বিয়ে করে এবং এখানেই সেটেল হওয়ার চিন্তা ভাবনা যখন করে তখন পরেশের বাবা মা এতে আপত্তি করে না। পরে সে ক্লাস 12 থেকে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। মেয়েটির নাম অস্মিতা। আমরা ছোট করে ওকে অস্মি বলে ডাকতাম। অস্মিতার ছোট থেকে চুল ছিল প্রায় হাঁটুর নিচ পর্যন্ত, আর সেরকম কালো এবং সুন্দর চুল। সে সবসময় চুলগুলো বিনুনি করে রাখত, আর ওকে দেখতেও খুব সুন্দর ছিল। অস্মিতার বাবা মা পরেশের সাথে ওর বিয়ের কোনো রকম আপত্তি করে না, কারণ পরেশ একটা এস্টাবলিশ ছেলে। এখানে বলে রাখি, পরেশরা কিন্তু এখানে কোনো বাড়ি বানায়নি। ওরা ওই ভাড়া বাড়িতেই অর্থাৎ দত্ত বাড়িতেই থাকত। যথারীতি অস্মিতার সাথে ওর বিয়েটা হলো। বিয়েটা নির্বিঘ্নে কাটলেও বিপত্তি শুরু হয় অস্মিতার এই বাড়িতে প্রবেশের সময়। ওদের বিয়েটা হয়েছিল কিন্তু একদম গরমকালে, তাই ওরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিল বিয়ের থেকে বিয়ে বাড়ি আসার পথে। এরপর বধূবরণ হয়, আলতাবায়ে নতুন বউ ঘরে ঢোকে। কিন্তু তখনও কে জানত এই নবদম্পতির জীবনে কি বিপদ প্রবেশ করতে চলেছে। বধূবরণের পর আরও যা মেয়েলি আচার আচরণ ছিল সবটা তারা পালন করে। সবাই খুবই খুশি ছিল, কারণ পরেশ অস্মিকার এত বছরের প্রেমের সম্পর্কের পূর্ণতা পেল। এরপর বৌভাত, রিসেপশন পার্টি খুবই ভালোভাবে কাটে। বিপত্তি শুরু হয় যখন তারা হানিমুনের জন্য ব্যাগপত্র গোছগাছ করছিল। সেদিন সকালবেলা অস্মিতা ঘুম থেকে উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানায়। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে অস্মিতা যায় তাদের দুজনের হানিমুনের সমস্ত জিনিসপত্র গোছাতে। সে যখন জিনিসপত্র গোছাতে যায় তখন তার বাড়িতে কেউ ছিল না। পরেশের মা বাবা, পরেশ, কেউই না। পরেশ অফিসে গিয়েছিল, ওর বাবা বাজারে, আর ওর মা পাশের বাড়ির একজনের সাথে গল্প করতে গিয়েছিল। তো নিজের মতো নিজের ঘরে বসে এক মনে গোছগাছ করছিল অস্মিতা। চোখে তার বিভিন্ন রকম স্বপ্ন
তার সদ্য বিয়ে হয়েছে, নতুন সংসার, নতুন ঘর, নতুন পরিবার, সর্বোপরি নতুন মানুষ যাকে সে ছোটবেলা থেকে চেনে, তাকে নতুন করে নিজের করে পাওয়া তার চোখে নানান রকমের স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন যেন এক নিমিষেই ভেঙে গেল। হঠাৎ করে কেউ যেন তাকে ডাকতে শুরু করে, অস্মিতা, অস্মিতা, কোথায় তুই? এদিকে আয়। অস্মিতা মনে মনে বলল, এ তো আমার মায়ের গলার আওয়াজ, কিন্তু মা এখানে আসবে কি করে? মা তো এখন মামার বাড়ি গিয়েছে, আর আমার মামার বাড়ি তো এখান থেকে অনেক দূর। এই ভাবতে ভাবতেই সে আবারও নিজের মনেই বলল, আরে বাবা মা তো চলেও আসতে পারে, আর মায়ের আমি একমাত্র মেয়ে, মা আমার সাথে দেখা করতে আসতেই পারে। এই ভেবে সে নিজের ঘরের দরজাটা খুলে বারান্দার দিকে গেল। বারান্দায় গিয়ে সে তার মা তো দূরের কথা, কাউকেই দেখতে পেল না। ফিরে আসছিল এমন সময় একটা দরজায় টোকা পড়ার শব্দে তার মনটা অন্য দিকে গেল। সে উত্তর দিল, কে কে বাইরে? তারপরেই তার মনে পড়ল তাদের ঘরের দরজা ছাড়া তো এখানে কোনো কাঠের দরজা নেই। মেন গেটে তো গ্রিল আছে, গ্রিলে এভাবে কাঠের দরজার মতো টোকা পড়া সম্ভব না। সে সেই শব্দের উৎসই খুঁজছিল। এমন সময় তার নজর যায় যে এগুলো তো তার বা তার শাশুড়ি মায়ের ঘরের দরজায় টোকা পড়ার আওয়াজ নয়, বরঞ্চ তাদের রান্নাঘরের দিক থেকে এই আওয়াজটা আসছে। মনে হচ্ছে সেই দরজার ভেতর থেকেই কেউ টোকাটা মারছে। অস্মিতা কিছুই বুঝে উঠতে পারল না যে বন্ধ দরজার ভেতর থেকে কে টোকা মারতে পারে। তাহলে কি ওখানে কেউ আটকা পড়ে গেছে? হতেই পারে, বিয়ের সময় এত লোকজন এসেছিল, হয়তো কোনো বাচ্চা কুকুরকে সেখানে আটকে রেখেছে। অস্মিতা দরজার কাছে গেল, গিয়ে দেখল দরজার বাইরে থেকে তালা মারা। সে ভাবল হয়তো হাওয়ায় দরজাটা এরকম শব্দ করছে। সে ফিরেই আসছিল। এমন সময় আবারও ভেতর থেকে টোকা পড়ল। সেইবার একটু ভয় পেয়ে গেল যে বন্ধ দরজার ভেতর থেকে কে ডাকছে। সে খুব ভয়ে ভয়ে কিন্তু মনে কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে বলল, কে কে ভেতরে? কে আটকে আছে? উল্টো দিক থেকে কোনো উত্তর আসে না। অস্মিতা ফিরেই আসছিল। এমন সময় আবারও উল্টো দিক থেকে ধুমধুম করে দরজায় ধাক্কানোর শব্দ শুরু হতে লাগলো। অস্মিতা খেয়াল করল যে দরজায় টোকা দেওয়ার সাথে সাথে একজোড়া নূপুর আর কাকন বেজে উঠল। অস্মিতা কিছুক্ষণ থামল। বন্ধ ঘর থেকে নূপুর কাকনের শব্দ আসা তো কোনোভাবেই সাধারণ বিষয় নয়। অস্মিতার ইচ্ছে করল যে জোরে চিৎকার করবে, কিন্তু সে চেয়েও পারল না। এরপর ওর আর কিছুই মনে নেই যে সে আদেও কি করেছিল। অস্মিতার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তার বাবা মা সবাই তাকে ঘিরে বসে রয়েছে, আর তার সাথে দু তিনটে অচেনা লোকও তার ঘরে, তাদের বেডরুমে বসে রয়েছে। এই দেখে অস্মিতার খুব রাগ হলো। বাইরের লোককে বেডরুমে ঢুকতে দিয়েছে। অস্মিতা কিছু বলতেই যাবে, তখনই সেই উটকো লোকের একজন বলল, শুয়ে থাক, উঠিস না বেটি, তোর শরীর এখনো খারাপ। এবারে বাকি কথোপকথনগুলো আমি ক্যারেক্টার ওয়াইজ গুছিয়ে বলবার চেষ্টা করছি। অস্মিতা বলল, কেন, কি হয়েছে আমার? আর আমার বাড়ির লোক কিছু বলছে না কেন? আমার বেডরুমে ঢুকে বসে রয়েছেন আপনারা। কে আপনারা? কিছু বলছো না কেন তোমরা? কেই নারা? কি হয়েছে আমার? অস্মিতার শাশুড়িমা বলল, তুই এখন অসুস্থ, একটু রেস্ট নে, তুই যখন সুস্থ হবি তোকে সমস্তটা বলা হবে। অস্মিতা বলল, কেন? আরে আমার কি হয়েছে? তোমরা আমাকে অসুস্থ অসুস্থ বারে বারে কেন বলছো? আমি এক্ষুনি শুনবো, বলো। পরেশ বলল, আহা, মা বাবা যখন বলছে তুমি একটু চুপ করে থাকোই না, কেন এভাবে জেদ করছো? শুয়ে থাকো চুপচাপ। তার স্বামী যখন তাকে বলছে যে এক্ষুনি শুয়ে পড়তে হবে, তখন তাকে এক্ষুনি শুয়ে পড়তেই হবে, কারণ সে তার স্বামী পরেশকে খুবই শ্রদ্ধা করে। অস্মিতা যখন শুতে যাবে তখন সে একবার তার মাথার চুলগুলোতে হাত বুলিয়ে নেয়। তার হাত যখন তার মাথার সামনে কপাল পেরিয়ে পেছন দিকে যায় তখন সে হতবাক হয়ে যায়। তার কত লম্বা ঘন চুল
গেল কোথায়? এত ছোট হলো কি করে? সে চিৎকার করে ওঠে, বলে, ও পরেশ, আমার চুল কোথায়? আমার চুল কে কেটেছে? এই উটকো লোকগুলো আমার চুল কেটেছে না? তার গলায় কান্নার সুর বেজে উঠল। তাকে কোনো রকমে থামিয়ে পরেশ বলল, আহা, তুমি একটু শান্ত হও না অস্মিতা, তুমি একটু অপেক্ষা করো, তোমাকে সবটা বলা হবে। এরপর অস্মিতাকে কিছু খাবার দেওয়া হলো এবং তার সাথে একটা ওষুধ দেওয়া হলো। ওষুধটা আসলে ঘুমের, এবং শেষে ওষুধটা খেয়ে সে ঘুমিয়ে পড়ল। অস্মিতা শুয়ে পড়লে পরেশ ছাড়া বাকি সবাই ঘর থেকে বেরিয়ে যায়। পরেশের মা এবং অস্মিতার মা অন্য একটা ঘরে গিয়ে হাপুস নয়নে অনেক কাঁদতে থাকে। এক পর্যায়ে অস্মিতার মা বলে, আমার মেয়েটা বাঁচবে তো দিদি? আমার একটাই মাত্র মেয়ে, যদি ওর কিছু হয়ে যায় আমার আর ওর বাবার অবস্থা কি হবে আপনি বুঝতে পারছেন তো দিদি? পরেশের মা বলে, আমি সব বুঝতে পারছি দিদি। এই দত্তবাড়ির ইতিহাস এখনো পর্যন্ত তার দাওয়ালকে ছাড়েনি। তবে আমাদের যদি এটা না হতো, কোনোদিনই এই বাড়িতে আমরা থাকার সাহস করতাম না। অস্মিতার মা বলে, ইতিহাস? কি ইতিহাস দিদি? পরেশের মা তখন বলতে শুরু করে, আসলে এই বাড়িতে যেটা দেখছেন, এই বাড়ির সবচেয়ে বড় ঘর সহ সবচেয়ে বড় জায়গা আমাদেরই। আর 5 জন যদিও বা জানে যে আমরা এখানে ভাড়া থাকি, আসলে আমরা ভাড়া কোনোদিনই ছিলাম না। এই পজিশনটা আমার শ্বশুরমশাইয়ের বাবা একটা বড় অংশ দেখে মালিকের কাছ থেকে কিনে নেয়। এরপর থেকেই আমরা এই দিকটায় থাকতে শুরু করি। আমাদের কাছে সমস্ত ডকুমেন্টও আছে যে বাড়ির এই অংশটা আমাদের নামে, কিন্তু জিনিসটা ভীষণ শর্ত সাপেক্ষ খোঁজে। আমরা কখনো এই বাড়িটা ভাঙতে পারবো না, বা এই বাড়ির অংশটা ছিঁড়তে পারবো না, বা কাউকে বিক্রি করতেও পারবো না। আর তাছাড়া এত সুন্দরভাবে তৈরি করা বাড়ি আমরাও চাইনি কোনোদিনও ভাঙচুর করতে, তাই জন্যই এভাবে থাকতে হতো আমাদের। আমার শ্বশুরমশাই যখন বেশ ছোট, তখন এই দত্তবাড়ি বিক্রি হয়ে যায়। অনেক রকম কারণের জন্যই এই বাড়িটা বিক্রি করতে তারা বাধ্য হয়, কারণ তারা যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে এখান থেকে চলে যেতে চাইছিল। অস্মিতার মা বলে, তা কেন দিদি? এভাবে কেন তারা চলে যেতে চাইছিল? পরেশের মা তখন বলে, এ বাড়ির একটা খুব সস্তা ইতিহাস আছে। সস্তা বলছি তার কারণ, এই বাড়ির ইট, কাঠ, পাথর, ধুলো সবকিছুই একটা নিরীহ মেয়ের মৃত্যু দেখেছিল। ঘটনাটা আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকে শুনেছিলাম। এ বাড়ির একমাত্র শেষ ওয়ারিশ যে ছিল তার ঠাকুমা এই ঘটনার ভিকটিম। তার নাম ছিল কমলা। কমলা দেবীর নামে যেরকম সৌন্দর্য রয়েছে, ঠিক সেরকমই তার রূপ, গুণ, ব্যবহারে সবকিছুই তার এই কমলার নামের সাথে সামঞ্জস্য ফুটে উঠত। সে ছিল এখান থেকে 4 গ্রাম পেরিয়ে এক প্রত্যন্ত গ্রামের এক চাষির মেয়ে। দত্তবাড়ির জমিদার সেই গ্রামে গিয়ে কমলাকে তার বাবার সাথে মাঠে চাষ করতে দেখে তার ওই হাঁটু ছড়ানো লম্বা লম্বা কেশ আর তার চোখের গভীরতা দেখে তিনি এই লহমায় ভেবে নেন যে পুত্রবধূ করলে একেই করব। তো যেমন ভাবা তেমন কাজ। তিনি সেই দিন কমলার বাবাকে খবর দেন যে তার মেয়ের সাথে তিনি জমিদার বাড়ির সবচেয়ে ছোট পুত্র ইন্দ্রনাথের বিয়ে দেবে। ইন্দ্রনাথ ছেলেটিও একদম শান্তশিষ্ট আর খুব ভালো, কিন্তু তার একটা মাত্র দোষ ছিল, সে মানুষের কথায় ভীষণভাবে ম্যানিপুলেট হয়ে যেত। ইন্দ্র তার বাবার কথা রাখতে কমলাকে না দেখেই এই বিয়েতে রাজি হয়ে যায়। আর কমলাও অবশ্য ইন্দ্রনাথকে একেবারে শুভদৃষ্টির সময় দেখেন। ইন্দ্রনাথের চোখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল যে সে কমলাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। কমলার কথা নাই বা বললাম, গ্রাম্য, সহজ, সাদাসিদের চুপচাপ মেয়েটা এত সুপুরুষ সুদর্শন একটা পুরুষকে দেখে হয়তো তার মনে ভালোবাসার উদয় হয়েছিল, কিন্তু সেটা কেউই বুঝতে পারেনি, কারণ সে প্রথম তার স্বামীকে দেখাতেই লজ্জায় তার চোখ নিচু করে ফেলেছিল। এরপর একে একে বিয়ে হয়, সিঁদুরদান হয়, 7 পাক হয়, আর কনে বিদায় হয়ে যায়। এক গরিব ঘরের মেয়ে কমলা উঠে গিয়ে পড়ে এক বিশাল দত্তবাড়িতে। দত্তবাড়িতে আসার পরে তার জীবন খুব ভালোভাবেই কাটছিল, কারণ জমিদার গিন্নি, জমিদারের পরিবারের সবাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ইন্দ্রনাথ বিয়ের পরে একটু বেশি বউ ঘেঁষা হয়ে গিয়েছিল। প্রথম প্রথম জিনিসটা মিষ্টি লাগলেও
মাস বাদ থেকে তার বাড়ির কেউই এই জিনিসটা বেশি পছন্দ করতো না। অনেকেই আড়ালে আবডালে ইন্দ্রনাথকে মিনিমুখ বলে ডাকত। এরপরে আরও মাসখানেক কেটে যায় প্রায় নির্বিঘ্নে। জমিদারের বড় ছেলের ঘরে যে ছেলেটি হয়েছিল তার অন্নপ্রাশনের সময় প্রায় গ্রাম ভর্তি মানুষ জমিদারদের বাড়িতে এসেছিল পাত পেরে খেতে। প্রায় 3 দিন গ্রামে কোনো বাড়িতে উনুন জ্বলেনি। বারণ করেছিল, সবার দুবেলার অন্ন সংস্থান এখান থেকেই করা হয়েছিল। গ্রামের মানুষ এসে প্রথমবারের মতো কমলাকে ভালোভাবে দেখেছিল। এত সুশীল, সভ্য, ভদ্র একটি মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে হয়, এই আশীর্বাদ সবাই দিচ্ছিল। এই জিনিসগুলো শুনে ইন্দ্রনাথের বড় দাদা চন্দ্রনাথের স্ত্রী রেণুকার বেশ জ্বলনি হচ্ছিল। যেহেতু তার সুন্দর সন্তান হয়েছে, তাই জন্য তার রূপের মাধুর্যতা অনেকটা কমে গেছে, এবং যেহেতু সে সন্তানকে নিয়ে ব্যস্ত, তাই সে বেশি একটু নিজেকে ঠিকও করতে পারেনি। আর কমলার ঘন চুলের মতো এত ঘন চুল তার ছিল না। কিন্তু প্রথম থেকেই তাকে কোনোদিনই ঈর্ষা করেনি রেণুকা। কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে তার সন্তানের অন্নপ্রাশনের সময় তার ছোট জায়ের নামে সবাই গুণগান করছিল। এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। সে গিয়ে তার শাশুড়ি মাকে ইনিয়ে বিনিয়ে কথা বলে। কি বলেছিল সেটা কেউই জানে না, কিন্তু এতটুকু আমরা সবাই শিওর হয়ে বলতে পারি যে নিশ্চয়ই ছোট বউ সম্পর্কে তিনি কিছু ভুলভাল বক্তব্য করেছিলেন। এতদিনে তার শাশুড়ি মা কমলাকে খুব একটা দেখতে পারত না, হয়তো তার এই রূপ লাবণ্যের জন্য। তাকে তার বাড়ির লোক আসাতেই সহ্য করতে পারত না। আসলে কোনো নারী তার নিজের চোখের সামনে অন্য কোনো এক সুন্দরী নারীর রূপের প্রশংসা সহ্য করতে পারে না। সেদিনটা কোনো রকম কেটে যাওয়ার পর ইন্দ্রনাথকে পরের দিন তার মা নিজের ঘরে ডাকে এবং তাকে বলে, বাবু, তোমার তো বহুদিন হলো বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত তোমার স্ত্রীর কোনো সন্তানাদি হচ্ছে না কেন? সারাদিন যে সে রূপের যত্ন নিতেই ব্যস্ত। বিয়ের আগে কত রূপের যত্ন নিত শুনি? বিয়ের আগে তো ওই মাঠে ঘাটে কাজ করত। বিয়ের পরে এত চাকর দাস দাসীর জন্য কি আর তার মাটিতে পা পড়ছে না? তোমার বড় বৌমনির যে সন্তান হয়েছে তাকে তো কখনো সামলাতে দেখি না। বেচারি এত ছোট বাচ্চাকে নিয়ে নাজেহালা অবস্থা। তার নিজের তো সন্তান হচ্ছে না, আর এদিকে সেই বাড়ির কোনো কাজও করছে না। তোমার স্ত্রীকে তুমি সামলাও, সবসময় চুল ত্বকের যত্ন নিলেই হয় না। আমরা কি তোমার বউকে এভাবে রূপ দেখানোর জন্য নিয়ে এসেছি? আর তাছাড়া ওর তো বিয়ে হয়ে গেছে, ওরা তো রূপের যত্ন নেওয়ার কি আছে শুনি? কোনো পরপুরুষকে দেখাই সে? তুমি তো সারাদিন কাজে কাজে বাইরে থাকো, ফেরত রাত্রে আসো, সারাদিন কেন এত সেজেগুজে বসে থাকে শুনি? ইন্দ্রনাথ কোনো উত্তর দেয় না। সে শুধু বলে, মা, আপনি কিছুদিন অপেক্ষা করুন, আমি ওর সাথে কথা বলছি। সেদিন রাত্রে এসে ইন্দ্রনাথ তার স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করায়। সে বলে, আমি তো সারাদিন তো বাড়িরই কাজ করি, আমি কোনোদিনও বসে থাকি না। আপনি বাড়িতে থাকেন না বলে আপনি জানেন না। ইন্দ্রনাথের মাথা গরম হয়ে যায়। সে বলে, তবে কি আমার মা তোমার নামে মিথ্যে কথা বললো বানিয়ে বানিয়ে? আমার মা কি মিথ্যেবাদী? এত সাহস তোমার কমলা, তুমি আমার মাকে মিথ্যেবাদী বললে? কমলা তখন জিভ কেটে বলে, ছি ছি, মাকে কেন মিথ্যেবাদী বলবো আমি? আমি তো আপনাকে বললাম কথাটা। ইন্দ্রনাথ বলে, তার মানে মিথ্যেবাদী আমি? কমলা কিছু বুঝে ওঠার আগেই তার এত লম্বা চুলগুলো ইন্দ্রনাথ তার হাতের সাহায্যে ধরে ফেলে আর বলে, রাস্তার থেকে তুলে এনে তোকে রাজরানী বানালাম, আর তুই আমাদেরকে মিথ্যেবাদী বলিস? কমলা বলে, আপনি আমাকে ছাড়ুন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সেদিন রাতে কমলার ওপর প্রচণ্ড অত্যাচার করে ইন্দ্রনাথ। পরদিন সকালবেলা বেলা হতে হতে ইন্দ্রনাথ বেরিয়ে গেলেও কমলা কিন্তু ঘর থেকে বেরোয়নি। সে নিজের ঘরে বসে কাঁদছিল আর আয়নায় দেখছিল তার স্বামী তাকে মেরে কি অবস্থাটা নাই করেছে। ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, চুলের বেশ খানিকটা অংশ মুঠো করে ধরার জন্য জট পাকিয়ে গেছে, আর সারা ঘর জুড়ে চুলের ছেঁড়া ছেঁড়া অংশ পড়ে রয়েছে। একটু বেলা বাড়তেই সে আস্তে আস্তে দরজা খুলে বাইরে যায়। অন্য দিনের তুলনায় তার আজকের মাথার ঘোমটাটা বেশি করে নামানো ছিল। মেয়েটা কাউকে বুঝতে দেয়নি যে তার সাথে গতকাল রাতে কি ঘটনা ঘটেছে, কিন্তু তার বাড়ির কারুরই জানতে বাকি থাকে না। কিন্তু কোনো দাসীর তো আর সাহস নেই জমিদার বাড়ির বউকে এইসব কথা জিজ্ঞাসা করবে। জমিদার বাড়ির এক দাসী কমলার ঘর পরিষ্কার করতে গিয়ে প্রায় 2 মুঠো চুল পায় কুড়িয়ে। এই সমস্ত চুল যে কমলার সেটা জানতে তার আর
বাকি থাকে না। এই ঘটনার কিছুদিন বাদে কমলা গর্ভবতী হয় এবং সে যথাসময়ে যমজপুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু তাও তার উপর অত্যাচারের মাত্রা কমেনি, উপরন্ত বেড়ে গেছে। দীর্ঘদিন ধরে ইন্দ্রনাথ কমলার উপর অত্যাচার করত। অত্যাচারের মাত্রা একদিন এমনভাবেই বেড়ে গিয়েছিল যে ইন্দ্রনাথ কমলার অত লম্বা চুলগুলো তার সামনে কাঁচি দিয়ে কেটে ফেলল। তার এত সাধের চুল কেটে ফেলায় কমলা খুবই রুষ্ট হয় এবং প্রথমবারের মতো তার স্বামীর সাথে জোর গলায় কথা বলে। সে বলে, আপনি আমার স্বামী বলে আপনাকে এত দিন ধরে কিচ্ছু বলিনি। আপনি আমাকে বিনা কারণে মেরেছেন, গায়ে হাত তুলেছেন, অপমান করেছেন, লাঞ্ছনা দিয়েছেন, আর আজকে আমার সবচেয়ে স্বাদের জিনিসটা আপনি নষ্ট করে ফেললেন। আপনি মানুষ নন, আপনি আপনি একটা নরপশু। সেদিন ইন্দ্রনাথ আর নিজের রাগ সামলাতে না পেরে কমলার ওপর কেরোসিন তেল ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। সেটা অন্য কোনো ঘর নয়, আমাদের রান্নাঘরের পাশের ঘরটা। সেখান থেকেই প্রথমবার অস্মিতাকে আমরা খুঁজে পাই। এই বলে পরেশের মা থামল। অস্মিতার মা বলল, তবে আমার মেয়ের উপর কি কমলার? আগে হ্যাঁ দিদি, ওর ওপরে কমলার আত্মায় ভর করেছিল, বলে উঠল পরেশের মা। এবারে অমিতদা তোমাকে বলি যে অস্মিকার সাথে আসলে কি হয়েছিল। ওই দিন অস্মিকাকে পরেশরা খুঁজে পাই রান্নাঘরের পাশে ওই দরজাটার সামনে থেকে। অস্মিতা তখন ভুলভাল বকছিল আর তার গায়ে ছিল প্রচণ্ড জ্বর। তাকে ঘরে এনে শুইয়ে রাখা হয় এবং তারপর থেকেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে কেমন একটা ভারী গলায় বলছিল, ইন্দ্রনাথ, আমি তোকে ছাড়ব না। তুই আমাকে যেভাবে মেরেছিস তোর বংশ আমি শেষ করে দেব। আর এই মেয়েটা যে আমার সামনে দেখিয়ে দেখিয়ে এত লম্বা চুল নিয়ে ঘুরছিল, একেও আমি বাঁচতে দেব না। আমার 2 সন্তান কোথায়? কোথায় আমার সন্তানেরা? অস্মিতার মুখে ইন্দ্রনাথ, কমলা আর তার 2 সন্তানের এই সমস্ত কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা সবাই বাড়িতে জানতো যে বাড়িতে কী ঘটনা ঘটেছিল। তাই জন্য ওনারা বেশি দেরি না করে সামনের মসজিদ থেকে মৌলভী বাবাকে ডেকে আনেন। তিনি তার 3 চেলাকে নিয়ে আসেন পরেশদের বাড়ি, অর্থাৎ দত্ত বাড়িতে। তিনি এসে প্রথমেই অস্মিকাকে জিজ্ঞাসা করে, তোর নাম কি বেডি? অস্মিকা তখন গম্ভীর গলায় উত্তর দেয়, আমার নাম কমলা, আমি দত্ত বাড়ির ছোট বউ। আমাকে এরা বেঁধে রেখেছে। আমার 2 সন্তান, আমার স্বামী ইন্দ্রনাথ কোথায়? আমার ওদের সাথে দরকার আছে। মৌলভী সাহেব তখন বলে, দেখ বেটি, তুই মারা গেছিস আজ থেকে বহু বছর আগে। তোর নাতিও আর বেঁচে নেই। তুই তোর স্বামী সন্তানদের পাবি কোথায়? তুই মেয়েটাকে ছেড়ে দে মা, আমি তোর মুক্তির ব্যবস্থা করব। কমলা যখন জানতে পারল যে তার স্বামী ও সন্তানেরা কেউই বেঁচে নেই, তখন সে একটু মনক্ষুণ্ণ হলো। পরবর্তীতে সে বলল, আমার স্বামী আমাকে মেরেছে, আমার এত লম্বা লম্বা চুল কেটে দিয়েছে। আমাকে যদি মেয়েটার এই লম্বা চুলগুলো দিস তবেই আমি এখান থেকে যাব, নয়তো আমি এখান থেকে যাব না। মেয়েটা সবসময় আমাকে দেখিয়ে দেখিয়ে নিজের লম্বা চুলগুলো নিয়ে ঘুরত। আমি সহ্য করতে পারতাম না, আমার এই চুলগুলো লাগবে। এরপরে মৌলভী সাহেব তার বাড়ির মানুষজনের পারমিশন নিয়ে অস্মিকার লম্বা চুলগুলো কেটে দেয়। এই চুলগুলো কাটার পরে মৌলভী সাহেব বলে, এই চুল নিয়ে এবার তুই কি করবি বল। তখন অস্মিকার ভেতর থেকে কমলা বলে, এই চুলগুলো ওই পেছন দিকের বাগানে ফেলে দে। আমি যাওয়ার সময় একটা গাছের ডাল ভেঙে এগুলো নিয়ে চলে যাব, আর কোনোদিনও এখানে আসবো না, কথা দিলাম। এরপর সত্যি সত্যি কমলা চলে গিয়েছিল। অস্মিকা সুস্থ হয়ে প্রথমে ভীষণ কান্নাকাটি করেছিল নিজের চুলের জন্য, কিন্তু শরীরের আগে তো আর কিছুই নয়, চুল আবার বেড়ে যাবে। প্রাণী যদি না থাকে তাহলে কিভাবে মানুষের চুল আসবে? তো অমিতদা, এই ছিল আমার ঘটনাটা যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিও, আমি ভীষণ খুশি হব। আর হ্যাঁ, ঘটনাটা আমি যেভাবে নাট্যকারে লিখেছি সেটা দেখে অনেকেই মনে করতে পারে যে ঘটনাটা হয়তো কল্পকাহিনী, কিন্তু আমি হলপ করে বলতে পারি যারা দক্ষিণ 24 পরগনার আশেপাশের গ্রামে থাকে তারা এই ঘটনার সম্পর্কে ভীষণভাবে অবগত থাকবে। তো ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। আশা করছি আজকের এই প্রথম ঘটনাটা তোমাদের ইউনিক লেগেছে, তোমাদের ভালো লেগেছে, তোমাদের অন্য রকম লেগেছে। যাই হোক, আমি একদম কথা বাড়াবো না,
তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর তোমরাও যদি এমন ঘটনা, এমন রাজবাড়ির ঘটনা, জমিদার বাড়ির ঘটনা জেনে থাকো অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, কারণ এরকম ঘটনা আমাদের শুনতে খুবই ভালো লাগে এবং আমার পড়তেও খুব ভালো লাগে। আশা করছি এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলো বিশ্বাস করছো না অবশ্যই এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি রিজু। আশা করছি তুমি ভালো আছো এবং ভৌতিক কথা পরিবারের সবাই ভালো আছে। অনেকদিন ধরেই ভাবছি তোমাকে একটা ঘটনা পাঠাবো, কিন্তু সময়ই পাইনি। আজকে সময় পেয়ে তোমাকে ঘটনাটা পাঠাচ্ছি। আজকে আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনাটা শুনে তোমরা ভয় পাবে না ঠিকই, কিন্তু শিক্ষা হবে। তো শুরু করছি ঘটনাটা। ঘটনাটা রেল লাইনকে কেন্দ্র করে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো ঘটনাটি ঘটেছিল আমার কাকুর সাথে। আমার কাকু ও তার বন্ধু একটা তেঁতুল গাছকে টেস্ট করতে গিয়েছিল। আর এই টেস্ট কথাটা কেন বললাম সেটা এক্ষুনি বুঝতে পারবে। বলে রাখি, আমার কাকা একজন তান্ত্রিক। তিনি ভূত প্রেত নিয়ে কাজকর্ম করে থাকেন। তাই তিনি সেই তেঁতুল গাছটাকে দেখতে গিয়েছিলেন যে সেখানে কোনো ভূত প্রেত আছে নাকি। তাই তারা পরের দিন সন্ধ্যে 7টার সময় বেরিয়ে পড়ল গাছটির উদ্দেশ্যে। তারা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে বর্ধমানে পৌঁছে গেল। বর্ধমান পৌঁছতে তাদের মোটামুটি রাত 9টা বেজে গিয়েছিল। তারা স্টেশনে নেমে দেখে তাদের ট্রেন বেরিয়ে গেছে। তাই তারা বসে রইল শেষ ট্রেনের অপেক্ষায়। শেষ ট্রেন ছিল রাত 10:45-এ। সেই ট্রেনে উঠে তারা দেখে ট্রেনটা পুরো ফাঁকা, আর কাকার বন্ধুরা ছাড়া ট্রেনে কেউ নেই। তাই তারা একটা সিটে গিয়ে বসে পড়ল এবং যথারীতি ট্রেন ছেড়ে দেয়। কিছুক্ষণ পর তারা ট্রেন থেকে নেমে দেখে স্টেশনটা পুরোই অন্ধকার। তাই তারা বোর্ডে টর্চ মেরে দেখে তারা যেই স্টেশনে নামবে তার আগের স্টেশনে নেমে পড়েছে। কাকুর বন্ধুটা বলল, কিরে এবার কি হবে? আমরা তো অন্য স্টেশনে নেমে পড়েছি। কাকা বলল, দাঁড়া আমি কিছু করছি। এই বলে কাকা গুগল ম্যাপ খুলে রাস্তা দেখতে শুরু করলো। কাকা দেখল যে রেল লাইন ধরে গেলে 2 কিলোমিটার লাগবে। এই বলে কাকা আর কাকার বন্ধুরা হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর কাকা দেখল একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। কাকার সামনে যেতেই কাকাকে জিজ্ঞাসা করল, আপনারা কোথায় যাচ্ছেন এত রাতে? কাকারা বলল, এই তো সামনে স্টেশনে। এই শুনে লোকটা বলল, আপনারা এই রাস্তা দিয়ে যাবেন না, এই রাস্তা দিয়ে গেলে আপনাদের বিপদ হবে। কিন্তু কাকা এইসব কথা না শুনে তাকে এড়িয়ে গেলেন। কিছুটা যেতেই কাকা দেখতে পেল একটা সাদা কাপড় পরে একজন মহিলা রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। কাকা ও কাকার বন্ধুরা তাকে দেখে হনুমান চালিসা পাঠ করতে আরম্ভ করল। সেই মহিলাটি হনুমান চালিসা শুনে বলল, তোরা কি ভেবেছিস এটা পাঠ করে বেঁচে যাবি? এই শুনে কাকা ও কাকার বন্ধুরা দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে সামনে একটা টিমটিমে আলো জ্বলছে। সেটি দেখে কাকা ও কাকার বন্ধুরা দৌড়ে তার সামনে এসে দেখল একটা চায়ের দোকান। সেই দোকানে গিয়ে বসলো কাকুরা। সেই দোকানওয়ালা বলল, কি হয়েছে আপনাদের? আপনারা দৌড়াচ্ছেন কেন? এই বলে কাকা ও কাকার বন্ধুরা সব ঘটনাগুলো বলল। বলার সঙ্গে সঙ্গে দোকানওয়ালা বলল, অনেক দিন আগে এক মহিলা জানতে পারে তার বর অন্য কারোর সাথে বিয়ে করেছে। সেটা সহ্য না করে সেই মহিলাটি রেল লাইনে গলা দিয়ে মারা যায়। তাই তার আত্মা এখানে এখনো ঘুরে বেড়ায়। এই শুনে কাকা ও কাকার বন্ধুরা অবাক হয়ে যায়। তারপর থেকে কাকারা রাতের বেলায় ভূত প্রেত নিয়ে আর কাজ করে না এবং কাকা সেদিনের পর খুব ভয় পায়। তো দাদা, এই ছিল আমার ঘটনাটা। কোথাও ভুল হলে ঠিকঠাক করে নিও। আর অনেকেই ভাবতে পারে এটা একটা কল্পনাপ্রসূত ঘটনা, কিন্তু একদমই না। এই ঘটনার প্রত্যেকটা সেন্টেন্স একদম সত্যি।
যাই হোক, তোমার যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের জমজমাট একটি এপিসোড। আশা করছি আজকের এপিসোডটি তোমাদের দারুণ লেগেছে। আজকে মূলত দুটো ঘটনা ছিল। প্রথম ঘটনাটা অনেকটা বড় একটা ঘটনা, যেটা দিয়ে আজকের আমাদের এপিসোডটা কমপ্লিট হয়ে যেত, বাট আমি ভাবলাম যে তোমাদের একটা এক্সট্রা ঘটনা শুনিয়ে দিই। আর রেল লাইনের ঘটনা দেখলে তো আমি একদম দেরি করি না তোমাদের শোনানোর জন্য। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। চলো এবার আমরা শুরু করি আজকের শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বনগাউন, লিখেছে, এসে গেছি দাদা, তোমার কণ্ঠের টানে আমার নামটা একবার নিও, আমার নাম রিপন, প্রতিদিন বনগা শুনতে ভালো লাগে না। হ্যাঁ গো, তোমার যে ওটাই লেখা আছে। হ্যালো রিপন। সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, থার্ড কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, গীতা গোস্বামী, রঘুনাথ খান, চুমকি ঘোষ, পল্লব মান্না, রাজেশ মণ্ডল, সন্দীপ হাজরা, রিক মণ্ডল, সনাতন মণ্ডল, সঙ্গীতা সিংহ, নন্দিনী রয়, ডিজে ভ্লগার অনিশ লিখেছে, চলে এলাম দাদা আবারও ভয় পেতে, এখন পরীক্ষা শেষ তাই সময় মতো আসতে পারবো। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, শুভাশিস ঘরামি, পম্পা মহন্ত, রত্না রয়, সুলেখা রাজবংশী, বন্দনা রয়, গণেশ হালদার, বিশ্বম্ভর ভট্টাচার্য, সমীর মণ্ডল, নানু বেরা, সুব্রত সরকার, পাপড়ি ডোলা, অঙ্কন দেব, অনন্যা ভৌমিক, জয়শ্রী গুপ্তা, আশিস কোলে, সুমিত ঘোষ, সাব্বির আলী, অতনু সরকার, অপূর্ব প্রামাণিক, সনাতন পাত্র, আশিক শেখ, কৃষ্ণা জানা, সুস্মিতা কর লিখেছে, দাদা গল্পগুলো সত্যি খুব সুন্দর ছিল, আমার নামটা যদি একবার হ্যালো করে বলো খুব ভালো হয়। সুস্মিতা কর। হ্যালো সুস্মিতা কর রয়। তারপরে কমেন্ট করেছে কুণাল দাস, কাকুলি সিঙ্গিং স্টেশন, রানা বিশ্বাস, আদি বর্মন, সন্দীপ হোর, বাপন দাস, অমিতা ঠাকুর, পূর্ণিমা দাস, কার্তিক সাহা, দিশা বেলা, মৌমিতা ঘোষ, ইন্দ্রাণী রায়, শঙ্কর চক্রবর্তী, মামন মণ্ডল, বিষ্ণু মণ্ডল, মুন্নি সান্ত্রা। আরও কমেন্ট করেছে রিকা, অঞ্জলি মণ্ডল, অর্পিতা ব্যানার্জি, মলয় চক্রবর্তী, কালীচরণ মান্না, মানব পাল, শোভন বিশ্বাস। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তোমরা 10:45 আসার চেষ্টা করো, যাতে আমাদের এই পরিবার আরও লোকের মাঝে ছড়িয়ে পড়ে। তো আর কথা বাড়াবো না, তোমরা অবশ্যই 10:45 আসার চেষ্টা করো। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।